প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটি বিশেষ অধ্যায় গ্যাসের আচরণ, এই অধ্যায়ের একটি বিশেষ অংশ বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ, এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর আলোচনা করার সময় পাশাপাশি তোমরা দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ আর ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তার সাথে তোমরা মিলিয়ে নেবে বইয়ের সাথে, তোমাদের পড়াটা একটা সহজ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমরা যে এখন যেটা বের করতে যাচ্ছি, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটে সূত্রের সমন্বয়ে যে গ্যাসীয় সমীকরণ, সেটা বের করতে যাচ্ছি। এটা বের করতে যাওয়ার আগে আমরা দেখো চার্লসের সূত্র, বয়েলের সূত্র আমরা জেনেছি। আমরা এখন এই অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো যেটা সূত্র হিসেবে পরিগণিত, এখন আমরা সেটা নিয়েও দেখি। অ্যাভোগাড্রো প্রকল্পে আমি বলবো এখন। এই অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে একই চাপ ও উষ্ণতায়, চাপ আর উষ্ণতা যদি একই হয়, সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ আমরা যদি বিভিন্ন রকম গ্যাস নিই, একটা জায়গায় গ্যাসের সমায়তন, এই গ্যাসে কে আছে? নাইট্রোজেন আছে। এই একটা গ্যাস নিলাম, এতে কে আছে? অক্সিজেন আছে। এই একটা গ্যাস নিলাম, এতে কে আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। এবং এর ভেতরে যে অণুগুলো আছে, এই অণুগুলো যদি আমরা বিভিন্নভাবে আমরা আঁকি, অণুগুলো যদি সম আয়তন গ্যাস হয় ভিন্ন রকমের, তাহলে প্রত্যেকটা গ্যাসের কিন্তু অণুর সংখ্যা সমান হবে। গ্যাস আলাদা হলেও কিন্তু অণুর সংখ্যা সমান হবে। এটা কিন্তু, এই ধারণা কিন্তু আমাদের বাস্তব ধারণার সঙ্গে খুব একটা মেলে না। তুমি দেখো, তোমাকে যদি এক বস্তা সর্ষে দিই, এক বস্তা চিনি দিই, এক বস্তা মনে করো বড় সুপারির দানা দিই, তাহলে কি হবে? প্রত্যেকটা কি অনুসংখ্যা সমান হবে? অনুসংখ্যা সমান হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই অণুর সংখ্যা সবসময় সমান হবে এখানেতে। এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পটা আরেকবার আমি পড়ছি। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে, সেটা মৌলিক হোক আর যৌগিকই হোক, সমান সংখ্যক অণু বর্তমান থাকে। অণুর সংখ্যা সবসময় সমান থাকবে, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, তুমি যে কোনো গ্যাস নাও না কেন, আয়তন যদি সমান থাকে আর একই চাপ উষ্ণতা যদি হয়, তাহলে কিন্তু অণুর সংখ্যা সমান হবে। সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবার আমরা দেখি এই অণুর সংখ্যাটা কত। অণুর সংখ্যা তো সমান হবে আমরা জানতে পারলাম, কিন্তু সংখ্যাটা কত? বলছে 1 গ্রাম মোল বা 1 মোল যদি আমরা গ্যাস নিই, তাহলে গ্যাসে তার অণুর সংখ্যা কত না? অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যাটা যদি আমরা লিখি, তাহলে কী হবে? দেখো, 6.022 ইন্টু 1-এর পিঠে কটা শূন্য? 23টা শূন্য পরপর হয়ে যাবে, পরপর 23টা শূন্য হতে হতে যাবে। সংখ্যাটা কিন্তু খুব একটা ছোট নয়, কিন্তু খুব ব্যাপক বড় একটা সংখ্যা। তোমাকে একটা ধারণা দিচ্ছি এই সংখ্যাটা কতখানা হতে পারে। আমরা যদি ছোট একটা বল নিই, একটা ক্রিকেট বল নিই ধরো, বা ছোট পিং পঙ্গা যদি একটা বল নিই, এই ক্রিকেট বল যদি আমরা জড়ো করি, মানে এক একটা অণু যদি ক্রিকেট বলের মতন হয়, তাহলে কতখানা জায়গা নেবে? এই সংখ্যাটা, এতগুলো সংখ্যক যদি ক্রিকেট বল নিই, তাহলে কতখানা জায়গা তাকে লাগবে বলো তো? এই আমাদের বাড়িটার মতন, আমাদের বাড়িটা যতখানা, স্কুলটা যতখানা আছে স্কুলের মতন, নাকি আমাদের গ্রামটা ধরে যাবে? কতখানা হতে পারে আন্দাজ করো।
দেখো তুমি যেটা আন্দাজ করেছো তার থেকেও কিন্তু সংখ্যাটা অনেকটা বড়। কীরকম, এই অণুগুলোকে যদি এক কাছে আমি স্তূপ আকারে জড়ো করে রাখি, তাহলে তার ভিতরে 3 থেকে 4টে পৃথিবী ঢুকিয়ে যাবে, অর্থাৎ লুকিয়ে যাবে। ওর ভেতরেতে 3-4টে পৃথিবীকে ঢাকা ফেলে দেওয়া যাবে। সংখ্যাটা বিশ্বাস হচ্ছে না? দেখো, তুই বিশ্বাস করতে পারবি। একটা পৃথিবী, একটা যদি গোলাকার যদি পৃথিবী, তার ব্যাসার্ধ কত বলো তো? তার ব্যাসার্ধ হচ্ছে মোটামুটি 6400 কিলোমিটার। ওটা তুমি সেন্টিমিটারে রূপান্তরিত করো, করে তার আয়তন দেখো 4/3 পাই আর কিউ। 4/3 তার আয়তন হবে 4/3 পাই আর কিউ। আমি বড় হাতের হাত ধরছি, 4/3 পাই আর কিউ। আমরা সেখান থেকে পৃথিবীর আয়তনটা বার করলাম। এবার এই যে ক্রিকেট বল, ছোটো একটা ক্রিকেট বল আমরা যদি এরকম নিই, আমি ধরছি এটা তার 3 সেন্টিমিটার তার ব্যাসার্ধ, তাহলে এর আয়তন কত হবে না? আয়তন হবে 4/3 পাই আর কিউ। আর এর জায়গায় আমি 3 সেন্টিমিটার বসাবো। 3 হিসেব করো, হিসেব করে একে এই সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে মোট আয়তন বেরিয়ে গেল। কার আয়তন বেরোলো? ওই যে বলগুলো যেখানে আছে তার আয়তন। সেখানে দেখো, সেই আয়তন দেখো ওই পৃথিবীর আয়তনের থেকে অনেক গুণ বেশি বড় হবে। 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত বড় হয়ে যেতে পারে। তুমি ওটা হিসেব করে দেখবে। সুতরাং এই যে আমরা সংখ্যাটা লিখলাম, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23, সংখ্যাটা কিন্তু একটা খুব বড় সংখ্যা। সংখ্যাটাকে মুখস্থ করা যত সহজ, এটাকে বোধগম্যে আনা, নিজে বোধে আনা তত কঠিন। কিন্তু আবার যদি 1 মোল আমরা এই গ্যাসটা নিই, তার আয়তন কত না? তার আয়তন দেখা যাবে, তার সেই আয়তনটাকে বলা হবে মোলার আয়তন। সেই আয়তনের পরিমাণ কতখানা না? পরিমাণ হলো 22.4 লিটার। এটা তার মোলার আয়তন বলে। তাহলে এখন আমরা অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে কিছুটা জানলাম, অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে কিছুটা জেনেছি, আর জানলাম কি তার মোলার আয়তন সম্পর্কে জেনেছি। এবার এসো আমাদের সম্পর্কটা আমরা দেখি। চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র, এদের মধ্যে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটাকে আমরা প্রতিষ্ঠা করি। এখন আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছি। কিসের সম্পর্ক বলো তো? এই যে আমরা বলছিলাম বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র, এই 3টে সূত্রের যে সমন্বয়ে যে সমীকরণ হবে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। প্রতিষ্ঠা করার আগে তাদের সম্পর্কগুলো আমরা জেনে নিই। আমি খুব সংক্ষেপে জেনে নেব। যেটা বয়েলের সূত্র থেকে আমরা কি জানি বলো তো? বয়েলের সূত্র থেকে না, ভি প্রপোর্শনাল টু 1/p। ভি হলো আয়তন, গ্যাসের আয়তন, আর পি হলো গ্যাসের চাপ। তাহলে আয়তনের সঙ্গে চাপের সম্পর্কটা কি না? ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা কমবে। যদি টি তাপমাত্রা ও এন মানে মোল, কত মোল আমরা গ্যাস নিয়েছি, এন মোল যদি গ্যাস নিই, সেটা যদি স্থির থাকে, যাই হোক, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে পাচ্ছি ভি প্রপোর্শনাল টু 1/p। এবার আমরা আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে না? আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক। পরম তাপমাত্রাকে টি দ্বারা লেখা হয়ে থাকে, ক্যাপিটাল টি, ছোটো টি নয় কিন্তু। যে ক্যাপিটাল টি যদি লেখা হয়ে থাকে, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। এটা আমরা করতে পেলাম চার্লসের সূত্র থেকে। আর অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? অ্যাভোগাড্রো সূত্র বলছে না, ভি প্রপোর্শনাল টু এন। এটা করতে কি এলো না? যদি আমরা 1 মোল কোনো গ্যাস নিই, তাতে যে পরিমাণ অণু থাকবে, যদি 2 মোল নিই, অণু বেশি হবে না কম হবে? স্বাভাবিক ক্ষেত্রে বেশি হবে। 1 বস্তা কোনো জিনিস নিলাম, তাতে যতগুলো পদার্থ থাকবে, আমার সে 2 বস্তা নিই, তার দ্বিগুণ হবে। 3 বস্তা নিলে আরও বাড়বে, এইভাবে বাড়বে। অর্থাৎ 1 প্যাকেটে হয়তো মনে করো 12টা পেন আছে, কি 10টা পেন আছে, আমি 2 প্যাকেট নিই, বেশি হবে। 3 প্যাকেট নিলে আরও বাড়বে। একইভাবে 1 মোলে যতগুলো অণু থাকে, আমরা যদি n মোল গ্যাস নিই, তার অণুর সংখ্যাও n গুণ বাড়বে। এখন অণুর সংখ্যা বাড়ছে মানে তার প্যাকেটের আয়তনটা বাড়বে। পেন যদি নিই, পেনের প্যাকেটের আয়তন বাড়বে। এখানে তেমনি গ্যাসের আয়তন বাড়বে।
তাহলে আয়তনের সঙ্গে এই মূল সংখ্যাটা সমানুপাতিক। এবার তিনটে সূত্র, 1 2 3, তিনটে সূত্রকে আমরা এক করছি। আমি এই তিনটে সূত্রকে এখানে জাস্ট শুধুমাত্র সম্পর্কটা লিখছি। ভি প্রপোর্শনাল টু 1/p, বয়েলের সূত্র। চার্লস হলো ভি প্রপোর্শনাল টু টি, আর এখানে আমরা অ্যাভোগাড্রো পাচ্ছি ভি প্রপোর্শনাল টু এন। তিনটেকে যদি এক করে দিই, এক করে দিলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এক করে দিলে কি হবে না, এক করে দিলে ভি প্রপোর্শনাল টু NT/P, NT/P হয়ে যাবে। তাহলে এখানে সমানুপাতিক যেহেতু রয়েছে, এখানে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আমরা কে লিখছি। যদি আমরা এখানেতে কে লিখি, কে এর পরিবর্তে আমরা আরও বলতে পারি, আরও লিখতে পারি। আমরা সেইখানে যদি আর ধরলাম তাহলে কী হবে, ভি ইজ ইকুয়াল টু NRT/P, অর্থাৎ তাহলে কি আমরা পাচ্ছি না ভি সমান NRT/P। এইদিকে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, করলে কি পাবো আমরা না PV সমান NRT। এটা একটা ইকুয়েশন পাচ্ছি, গ্যাস সমীকরণ পাচ্ছি, অর্থাৎ PV ইজ ইকুয়াল টু NRT। এটাই হলো তিনটে সূত্রের সমন্বয়ে তৈরি একটা গ্যাস সমীকরণ আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। এখানেতে তিনটে সমীকরণ হলো চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। এখন আমরা এই তিনটে যে সূত্র পেলাম, সেই সূত্র সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নেব। এই যে আমরা গ্যাস সমীকরণ পেলাম, গ্যাস সমীকরণটা ছিল দেখো যে পিভি সমান NRT, পিভি সমান NRT। এখন এন যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাবো বলো তো, এখানে পাবো পিভি সমান RT, পিভি সমান RT। তাহলে আর সমান কত না টিটাকে এই দিকে নিয়ে আসবো, এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো আর সমান আমরা এখান থেকে লিখতে পারি যে PV/T, একটা সম্পর্ক পেলাম। এই সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, আর সমান PV/T, অর্থাৎ এই সম্পর্কটা হলো যখন N ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 মোল যখন আমরা গ্যাস নিই। কিন্তু একটা মজার জিনিস লক্ষ্য করো, এই যে ধ্রুবক যেটা নিয়েছি এই আর, এই ধ্রুবকটা কার উপর নির্ভর করছে না গ্যাসের চাপ, আয়তন আর তাপমাত্রা বা উষ্ণতার উপর নির্ভর করছে। এখানে কি লেখা আছে কি নাইট্রোজেন, হাইড্রোজেন কোনো গ্যাসের নাম লেখা আছে? কোনো গ্যাসের নাম লেখা নেই। অর্থাৎ এই সূত্রটা বা এই ধ্রুবকটা, এই যে তিনটে রাশির উপর নির্ভরশীল, এটা যে কোনো গ্যাসের জন্যে এটা প্রযোজ্য। তার জন্য এই আরকে কি বলা হয়ে থাকে, আরকে বলা হয়ে থাকে সর্বজনীন বা সর্বজনীন। খেয়াল করবে বানান দুটো, সার্বজনীনও হয়, সর্বজনীনও হয়। সর্বজনীন গ্যাস ধ্রুবক, অর্থাৎ যে কোনো গ্যাসের জন্যে এটা প্রযোজ্য হবে, যে কোনো গ্যাস সূত্রের ক্ষেত্রে বা যে কোনো গ্যাসের জন্যে এটা সূত্র হবে, এটা নিরপেক্ষ। তার জন্যে একে বলা হবে কি সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর এই যে সমীকরণটা পাওয়া গেল PV = NRT, এই সমীকরণটাকে বলা হবে এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ, এ কোনো নিরপেক্ষ, মানে কারোর দিকে বায়াস নয়, কারোর দিকে পক্ষপাতিত্ব নয়, কিন্তু এ তার জন্য কে আদর্শ বলা হয়ে থাকে। এখন দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম PV = NRT, এবার একটা লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করলে কি হয় আমরা দেখব, তাই না? এখানে দেখো যে আমি একটা লেখচিত্র এখানে দেখিয়েছি। দেখো এই দিক বরাবর, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর টিকে ধরা হয়েছে। টি হচ্ছে পরম উষ্ণতা বা পরম তাপমাত্রা। আর এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর গ্যাসের চাপকে ধরা হয়েছে, অর্থাৎ এইটাকে বলে ভুজ, এটাকে বলা হবে কোটি। ভুজ বরাবর উষ্ণতা আর কোটি বরাবর চাপকে দেখানো হয়েছে। এবার আমরা আঁকবো, অর্থাৎ পি এর সঙ্গে টি এর বা টি এর সঙ্গে পি এর যে সম্পর্ক, সেই লেখচিত্র আঁকবো। এখন দেখো
আমরা সমীকরণটাকে যদি এইভাবে লিখি পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে আমরা যদি ভিটাকে সরিয়ে নিয়ে চলে আসি তাহলে কি বলতে পারি বলো তো? এটাকে আমি আবার নতুন করে লিখছি না, পি সমান এন আর টি, আর এখানে আমি লিখতে পারি ভি, এনআরটি তলায় লিখলাম ভি, অর্থাৎ এই ভিটাকে আমরা এই দিকে নিয়ে চলে এলাম। আসলে কি হলো, যদি আমার নির্দিষ্ট আয়তনের গ্যাস নিই তাহলে এটাকে আমরা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক যদি হয় তাহলে পি এর সঙ্গে টিটা কি সম্পর্ক আছে? এটা একটা সরল রৈখিক সম্পর্ক, কারণ আমরা জানি সরলরেখার যে সমীকরণ, সেই সমীকরণটা দেখতে কীরকম হয় জানো? y ইজ ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ এমটা যদি ধ্রুবক হয়, ওয়াই আর এক্স যদি এইভাবে সম্পর্কে যুক্ত থাকে, সেটা একটা সরল রেখা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা পি এর সঙ্গে টি, পি এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টি এর মানের যদি পরিবর্তন আমরা বসাতে পারি, বসালে যে বিন্দুগুলো পাবো, বিন্দুগুলো যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো। কিন্তু লক্ষ্য করে দেখো, এই সরলরেখার এখানে কিন্তু ডট ডট লাইন করা আছে, একটানা রেখা নয়। ডট ডট কেন করা আছে না? ডট ডট করা আছে এই কারণে এই অংশটা বাস্তবে পাওয়া সম্ভব নয়। কেন বাস্তবে পাওয়া সম্ভব নয় না? যদি আমরা তাপমাত্রা এই দিকে নিয়ে আসি, অর্থাৎ তাপমাত্রা ক্রমশ কমাতে থাকি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন তাপমাত্রায়, তখন কি হবে না, গ্যাসের চাপ শূন্য হয়ে যাবে। গ্যাসের চাপ আবার শূন্য হয় নাকি? অণু থাকলে তার তো অণুগুলো যদি ছোটাছুটি করে তার তো একটা চাপ থাকবে, সেটা কখনোই সম্ভব নয়। এই অবস্থায় চাপ যখন খুবই কমে যাবে তখন সে তরল পদার্থে পরিণত হবে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ থেকে তরলে রূপান্তরিত হবে। আর তরলে যখন রূপান্তরিত হবে তখন সেটাকে তো আর গ্যাস সূত্র বলবো না, গ্যাস সূত্র প্রযোজ্য হতে পারে না। তার জন্য এখানে ডট ডট লাইনটা দেখানো হয়েছে। আমরা এইভাবে ওদিকে লেখচিত্র দ্বারা দেখাতে পারি। আমার প্রিয় ছাত্রছাত্রী, এবার এসো আমরা একটা সমস্যাকে সমাধান করি। কী সমস্যা না, এন মোল গ্যাসের জন্য যে আদর্শ গ্যাস সমীকরণ হয়, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা কি? আমার পিছনে আছে দেখো বোর্ডেতে। সমস্যাটা হলো 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে, কী দ্বারা ভর্তি করছে না, হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করছে। কত মোল হাইড্রোজেন লাগবে? তাকিয়ে দেখো, এখানে আমাকে কত মোল বলেছে, মানে আমরা কোনটাকে বার করতে হবে না, এনটাকে বার করতে হবে। ছোট হাতের এন হচ্ছে মূল সংখ্যা, আয়তনের মানে ভি বলে দেওয়া আছে। বেলুনকে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে তাপমাত্রা বলে দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি দেখি এখানে দেখো আয়তনের অর্থাৎ ভি বলে দেওয়া আছে, এত উষ্ণতা মানে তাপমাত্রা টি বলে দেওয়া আছে, পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা। পারস্তম্ভের চাপে মানে এখানে পি বলে দেওয়া আছে। কত মোল হাইড্রোজেন লাগবে, এন সমান কত বার করতে হবে। এই সমস্যাটা করার আগে আমরা ডাটাগুলোকে এখানে আমরা বের করে নেব, লিখে নেওয়ার পরে আমরা ভাববো কি এই 4টে রাশি দিয়ে কি সমীকরণ আছে চিন্তা করে দেখো। হ্যাঁ ঠিকই, পিভি ইকুয়াল টু এনআরটি, সম্পর্কটা হলো না পিভি সমান এন আর টি। আমাকে এন বার করতে হবে, তাহলে এন সমান আমরা বলতে পারি কি, এখান থেকে দেখো যে পিভি বাই আরটি এন। এর আগে এই পিভি আরটি এই মানগুলোকে আমরা এই যে সমস্যাটা রয়েছে ওখান থেকে আমি লিখে রেখেছি। দেখো, বেলুনে হাইড্রোজেন গ্যাসের আয়তন 1200 লিটার আছে, তাহলে এটা লিটারকে সেন্টিমিটার কিন্তু চেঞ্জ করতে হবে।
1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, তাই করা হয়েছে। অর্থাৎ ভিটা এখানে বলে দেওয়া আছে। উষ্ণতা টি, টি সমান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। ওটাকে আমাকে কিয়েতে চরম তাপমাত্রা নিয়ে যেতে হবে, অর্থাৎ চরম বা পরম তাপমাত্রা নিয়ে গেলে কী করতে হবে? 273 যোগ করতে হবে। তাই করা হয়েছে 27 যুক্ত 273, 300 কেলভিন। অর্থাৎ আমরা টিটা বার করতে পেরেছি। আর কি চাপ, চাপ কত বলে দেওয়া আছে? 83.1 সেন্টিমিটার পারস্তম্ভ। পারস্তম্ভের চাপ যখন দেওয়া থাকবে তখন আমরা এইচ রো জি এই ফর্মুলা অনুযায়ী আমরা রূপান্তরিত করব। তাই করেছি, দেখো এত সেন্টিমিটার মানে এটা এইচ, অত উচ্চতা, রো, রো মানে 13 পারদের ঘনত্ব 13.6 গুণিত জি হচ্ছে 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা আমরা পেয়ে গেলাম কি? এটা চাপ পেয়ে গেছি। তাহলে এবার আবার এই ফর্মুলায় ফিরে আসি। এন বার করতে বলেছে, তাহলে পি ভি বাই আর টি, পি এর মানটা আমরা পরপর বসাবো। এখানে দেখো আমরা যদি পরপর বসিয়ে যাই, পি সমান কত বলো তো এখানেতে? না, পি সমান এইটা আছে, অর্থাৎ 83.1 ইন্টু 13.6 ইন্টু 980 গুণিত ভি। ভি কত আছে বলো তো এখানেতে? ভি 1200 গুণিত 1000 সেন্টিমিটার কিউব। তা আমি এখানে বসিয়ে দিলাম 1200 গুণিত 1000 সেন্টিমিটার কিউব। এককটা আমি এখন বসাচ্ছি না, শুধু আমরা মানগুলোকে বসাচ্ছি। বাই আর, আর এর মানটা তোমরা জানো। আর এর মানটা কি? 8.31 ইন্টু 10⁻7 গুণিত টি, ক্যাপিটাল টি এখানে আছে। টি কত আছে বলো তো? 300। মানগুলো বসে গেল। বসে যাওয়ার পরেতে আমরা যদি এবার কাটাকুটি করি, অর্থাৎ যদি গণনা করি, করার পরেতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 53.31। এটা কি পাবো বলো তো? না, আমরা এন বার করছি, এন এর একক কি? মোল। তাহলে এইটা হবে অত মোল। তাহলে দেখো অঙ্কটা খুব সহজে দাঁড়ালো। যে কোনো সমস্যা হয়তো প্রাথমিকভাবে ভীতির সঞ্চার করতে পারে, ভয় পেয়ে যেতে পারো। ভয় পেলে হবে না, আমাকে অঙ্কটা আগে বারবার পড়তে হবে। সেখান থেকে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। সেই ডাটাগুলো দিয়ে আর তোমাকে কি বার করতে বলেছে সেগুলো দিয়ে কি সূত্র আছে খুঁজে বার করো। তোমার হাতের কাছে সূত্র আছে, ওই 3-4টে সূত্রের মধ্যেই আছে, দেখবে। সেই সূত্রে বসিয়ে দেখবে, গণনা করবে, দেখবে ও তোমার উত্তর চলে আসবে। সুতরাং কোনো সমস্যা নয়। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো।